নমস্কার দর্শক বন্ধুরা, আজকের পর্বটা শুরু করার আগে একটু ভাবুন। একজন মানুষ সারা জীবনের সঞ্চয় ঢেলে দিয়েছেন ব্যবসায়, রাত জেগেছেন, পরিশ্রম করেছেন, অনেক অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু বারবার ক্ষতি, বারবার হতাশা। একবার উঠলেন, আবার পড়লেন, আবার উঠলেন, আবার পড়লেন। এই মানুষটার মনে তখন একটাই প্রশ্ন: আমি কি ভুল করছি, নাকি আমার ভাগ্যেই নেই? একদমই তাই। এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় জয়দেব শাস্ত্রীজি, যিনি জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্রের গভীর জ্ঞান নিয়ে এই রহস্যকে আলো ফেলবেন। শাস্ত্রীজি, অনেক অনেক স্বাগতম আপনাকে স্টুডিওতে। এবং নমস্কার। আজকে আবারও আপনাকে পেয়ে ভীষণ আমরা মুগ্ধ। ব্যবসায় বারবার ক্ষতি। এই কষ্টটা অন্য যেকোনো কষ্টের চেয়ে আলাদা। কারণ এখানে শুধু টাকা যায় না, স্বপ্ন যায়, আত্মবিশ্বাস যায়, অনেক সময় পরিবারের আস্থাও যায়। আমার কাছে প্রতি মাসে অনেক ব্যবসায়ী আসেন। তাদের চোখে যে হতাশা দেখি সেটা আমাকে কষ্ট দেয়। কিন্তু আমি একটা কথা জানি, ব্যবসায় বারবার ক্ষতি কখনো এক কারণে হয় না। এর পেছনে থাকে গ্রহদোষ, বাস্তুদোষ এবং কিছু ক্ষেত্রে তান্ত্রিক বাধা। তিনটে কারণ আলাদাভাবে বুঝতে হবে এবং তিনটেরই আলাদা সমাধান আছে। আর সেই পুরো বিষয়টাই বলবো, শুনবেন। যাব সরাসরি প্রশ্নে। আপনারা প্রশ্ন করতে পারেন ইউটিউব, ফেসবুক পেজ আসলে জয়দেব শাস্ত্রীজি আমাদের পেয়ে যাচ্ছে এবং বলছে, শাস্ত্রীজি হুগলি থেকে রমেশ সাহা লিখছেন, আহ, বয়স তার ৪৫ বছর, ২০ বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু প্রতিবার একটু এগোলেই বড় ক্ষতি হয়ে যাচ্ছে। একবার অগ্নিকাণ্ড হয়েছে, একবার প্রতারণা ফেস করেছেন, একবার বন্যায় সব ভেসে গেছে, আবার শুরু করেছেন, আবার ক্ষতি। তিনি জিজ্ঞেস করছেন, এটা কি আমার কপালের দোষ, নাকি কেউ আমার ক্ষতি করেছে, নাকি আমার দোকানের যে বাস্তু সেটাই খারাপ? জানতে চেয়েছি আপনার কাছে। নিশ্চয়ই বলবো। রমেশবাবুর এই কথাটি, এই লেখাটি আমি আজ রিভিল করব। ২০ বছর, ২০টা বছর ধরে একজন মানুষ লড়াই করেছেন বা করছেন। প্রতিবার উঠে দাঁড়াচ্ছেন, প্রতিবার উঠে দাঁড়াচ্ছেন, প্রতিবার আবার পড়ে যাচ্ছেন। এই মানুষটার কাছে সবচেয়ে বড় সম্পদ কি জানেন? এবং তিনি যে ৩টে প্রশ্ন করেছেন, কপালের দোষ, কেউ ক্ষতি করছে, বাস্তু খারাপ, এই ৩টের মধ্যে যে কোনো একটা বা ৩টেই একসাথে সত্যি হতে পারে? আমার অভিজ্ঞতায় দেখছি বা দেখেছি, যখন বারবার এই ধরনের বিচিত্র ক্ষতি হয়, অগ্নিকাণ্ড, প্রতারণা, প্রাকৃতিক দুর্যোগ, তখন শুধু কুষ্টির দোষ নয়, বাস্তুরও দোষ থাকে এবং অনেক সময় উভয়ই থাকে, দুটোর দোষই থাকে। আজ আমি একে একে সব খুলে বলবো। রমেশ বাবুকে বলছি, আপনি হাল ছাড়বেন না। ২০ বছর যিনি লড়েছেন, তার জয় আসবেই, শুধু সঠিক পথটা জানতে হবে। আচ্ছা শাস্ত্রীজি, জ্যোতিষ শাস্ত্রে ব্যবসার সাথে কোন কোন ভাবের সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? জন্মকুণ্ডলিতে ব্যবসার সাথে সম্পর্কিত মূলত 7টি ভাব আছে, 7। ফার্স্ট, সপ্তম ভাব, মানে ব্যবসার প্রধান ঘর। সপ্তম ভাব হলো ব্যবসায়িক অংশীদারিত্ব ও চুক্তির ঘর। যারা নিজে ব্যবসা করেন তাদের সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম ভাবে যদি শনি থাকে, ব্যবসায় দেরিতে সাফল্য আসে, কিন্তু আসে, আসতেই হবে। আচ্ছা। সপ্তম ভাবে যদি রাহু থাকে, তাহলে অংশীদার প্রতারণা করবে, বিদেশি ব্যবসায় সুযোগ আসে। সপ্তম ভাবে যদি মঙ্গল থাকে, প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, কিন্তু ঝগড়া বিবাদ হবেই। সপ্তম ভাবে যদি বুধ শুক্র থাকে, ব্যবসায় বিশেষ সাফল্য আসবে। সাফল্য। দ্বিতীয়, দশম ভাব, কর্ম ও সামাজিক মর্যাদার ঘর। দশম ভাব
ব্যবসার সামাজিক পরিচিতি ও সাফল্য নির্ধারণ করে। দশম ভাব দুর্বল হলে ব্যবসায় নাম হয় না, মানুষ চেনে না, বিক্রি কম হয়। দশমেশ যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে, ব্যবসায় বাধা আসে। দ্বিতীয় ভাব সঞ্চয় ও পারিবারিক ধনের ঘর। দ্বিতীয় ভাব হলো সঞ্চয়ের ঘর। এই ঘর দুর্বল হলে ব্যবসায় যা আয় হয় তা ধরে রাখা যায় না। টাকা আসবে টাকা, কিন্তু কোথা থেকে যে চলে যাবে তুমি টের পাবে না। দ্বিতীয় ভাবে পাপ গ্রহ থাকলে পারিবারিক ব্যবসা বিবাদ আসে। চতুর্থত একাদশ ভাব মানে কি জানো, লাভের ঘর, লাভ হয় শুধু ওখান থেকে। একাদশ ভাব হলো লাভ ও আয়ের ঘর। এই ঘর দুর্বল হলে পরিশ্রম করেও লাভ হয় না, ক্ষতি আসে বারবার। একাদশে যদি অষ্টম বা দ্বাদশে থাকে, কি একাদশে যদি অষ্টম বা দ্বাদশে থাকে, তাহলে ব্যবসায় লাভ হয় না, আয় ব্যয় চলে যায়। পঞ্চমত অষ্টম ভাব হঠাৎ ক্ষতির ঘর। অষ্টম ভাব হলো হঠাৎ পরিবর্তন, উত্তরাধিকার ও অপ্রত্যাশিত ঘটনার ঘর। অষ্টম ভাবে রাহু বা শনি থাকলে ব্যবসায় হঠাৎ বড় ক্ষতি আসে। অগ্নিকাণ্ড, চুরি, প্রাকৃতিক দুর্যোগ, এই ধরনের আকস্মিক ক্ষতি অষ্টম ভাবের দোষ। এবার যদি আমি ষষ্ঠ ভাব আলোচনা করি, শত্রু ও ঋণের ঘর, সব থেকে ভাইটাল। ষষ্ঠ ভাব হলো শক্তিশালী হলে প্রতিযোগীদের হারানো যায়, কিন্তু ষষ্ঠ ভাব পাপ গ্রহ থাকলে ব্যবসায় শত্রু বাড়ে, ঋণ বাড়ে, মামলা মোকদ্দমা আসে। এবার সপ্তম দ্বাদশ ভাব ব্যয় ও ক্ষতির ঘর। দ্বাদশ ভাব হলো ব্যয়, ক্ষতি ও বিদেশের ঘর। দ্বাদশ ভাব শক্তিশালী পাপ গ্রহের পূর্ণ হলে ব্যবসায় অকারণ ব্যয় বাড়ে, অদৃশ্য শক্তি ব্যবসা নষ্ট করে। এই 7টি ভাব একসাথে বিশ্লেষণ করলেই বোঝা যায় ব্যবসায় কেন বারবার ক্ষতি হচ্ছে। বুঝলে তো? একদমই তাই, খুব ভালো বলেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে যে কোন কোন গ্রহ ব্যবসার ক্ষতির জন্য সরাসরি দায়ী? প্রতিটি গ্রহের যে বিস্তারিত ব্যাখ্যা সেটা যদি আপনি একটু বলেন। নিশ্চয়ই বলবো, খুব ভালো জানতে চেয়েছো। প্রথমত শনি গ্রহ। শনি হলো কর্মফলের বিচারক। শনি আপনার পরিশ্রম ও নিষ্ঠার হিসাব রাখেন। শনি যখন সপ্তম বা দশম ভাবের উপর দৃষ্টি দেন, ব্যবসায় দীর্ঘমেয়াদী বাধা আসে। শনির সাড়ে সাথী চলাকালীন ব্যবসায় সবচেয়ে বেশি কষ্ট আসে। এই সময় নতুন বিনিয়োগ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। শনি মকর, কি বললাম, শনি মকর ও কুম্ভ রাশিতে শক্তিশালী, মেষ রাশিতে দুর্বল। শনি দুর্বল থাকলে বা পাপ ভাবে অবস্থান করলে ব্যবসায় কর্মীরা বিশ্বাসঘাতকতা করে, তোমার কর্মী তোমার সাথেই বেইমানি করবে। সরকারি সমস্যা আসবে। শনির বিশেষ দৃষ্টি রয়েছে তৃতীয়, সপ্তম ও দশম ভাবে। এই দৃষ্টি যখন দুর্বল ভাবে পড়ে তখন ব্যবসায় প্রতিটি দিক প্রভাবিত হয়। এবার যাই দ্বিতীয়তে, রাহু। রাহু হলো বিভ্রম, প্রতারণা ও হঠাৎ পরিবর্তনের গ্রহ। রাহু যখন সপ্তম ভাবে থাকে, ব্যবসায়িক অংশীদার প্রতারণা করে, চুক্তিতে ধোঁকা খেতে হয়। রাহু যখন দ্বাদশ ভাবে থাকে, ব্যবসায় অদৃশ্য শত্রু থাকে যাদের দেখা যায় না কিন্তু ক্ষতি করে। রাহু দশম ভাবে থাকলে মানুষ এমন ব্যবসা বেছে নেয় যা তার জন্য উপযুক্ত নয়, কখনোই ছিল না, ফলে বারবার ক্ষতি আসে। রাহুর একটি বিশেষ ধর্ম হলো, জানো তো কি? রাহু যে ভাবে থাকে, রাহু যে ভাবে থাকে সেই ভাবের ফল প্রথমে দেয়, তারপর নষ্ট করে। তাই রাহুর দশায় হঠাৎ ব্যবসা ভালো হয়, তারপর হঠাৎ ধ্বংস হয়। এবার যাই তৃতীয়, মঙ্গল। মঙ্গল হলো সাহস ও আগুনের গ্রহ, আমরা সবাই জানি। মঙ্গল যখন সপ্তম বা দ্বাদশ ভাবে থাকে, ব্যবসায় আগুনের ভয় থাকে, অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ে। এছাড়া অংশীদারের সাথে ঝগড়া বিবাদ হয়। মঙ্গলের একটি বিশেষ দোষ আছে,
মাঙ্গলিক দোষ। এই দোষ শুধু বিবাহে নয়, এটা অনেকের ভুল ধারণা, কিন্তু মাঙ্গলিক মানে শুধু বিবাহে খারাপ তা নয়, কিন্তু আচ্ছা। ব্যবসায়িক অংশীদারিত্বের প্রভাব ফেলে। মঙ্গল যদি পাপভাবে দশমভাবে থাকে, ব্যবসায় আইনি সমস্যা, দুর্ঘটনা ও কি অনিয়ম তান্ত্রিকীয় বাধা আসে, বুঝলে? এবার যদি আমি চতুর্থত যাই, কেতু। কেতু হলো বৈরাগ্য ও আধ্যাত্মিকতার গ্রহ। কেতু যখন দ্বিতীয় বা একাদশ ভাবে থাকে, টাকা আসে কিন্তু সেটা সঞ্চয় হয় না, ধরে রাখা যায় না। আসবে, দেবে, কিন্তু ধরে রাখতে পারবে না। হাত দিয়ে বালি যাওয়ার মতো অবস্থা, হাতের মধ্যে বালি তোমরা চেপে রাখতে পারবে না, চলে যাবে। কেতু দশম ভাবে থাকলে ব্যবসায় একাগ্রতা থাকে না, বারবার পরিবর্তন করতে ইচ্ছে করে, কোনো ব্যবসায় স্থির থাকা যায় না। কেতু পূর্বজন্মের কর্মের প্রতিনিধি। কেতু দোষ থাকলে পূর্বপুরুষের অপূর্ণ ইচ্ছা বর্তমান প্রজন্মের ব্যবসায় বাধা দেয়। এবার যদি আমি পঞ্চমতে যাই, শনি রাহু যুগল দোষ। শনি রাহুর দোষ, শুনেছো এটা? শনি ও রাহু একসাথে যখন দশম বা সপ্তম ভাবে থাকে, এটাকে বলা হয় শ্রাপিত যোগ। এই যোগে ব্যবসায় একাধিক সমস্যা একসাথে আসে, শত্রু ক্ষতি, আইনি সমস্যা, সব একসাথে। কিন্তু এই যোগ যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয় এবং উপায় করা হয়, তাহলে পরবর্তীতে বড় সাফল্য আসতে পারে। এবার যদি আমি ষষ্ঠতে যাই, বৃহস্পতির দুর্বলতা। বৃহস্পতি হলো সবচেয়ে শুভ গ্রহ, কিন্তু বৃহস্পতি যদি দুর্বল হয় বা পাপ গ্রহের দৃষ্টিতে থাকে, ব্যবসায় সৌভাগ্য আসে না। বৃহস্পতি দুর্বল থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, একদম যায় না। গুরু বা পরামর্শদাতার কথা ঠিকমতো বোঝা যায় না, ফলে ব্যবসায় ভুল পদক্ষেপ বারবার হয়। হুম, একদমই তাই। খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। এবং আরেকটি প্রশ্ন যেটা আমার মাথায় আসছে, দশা ও গোচর কিভাবে ব্যবসার ক্ষতির কারণ হয়? আর এটা কি মানে একটু সহজ করে বোঝানো যায়? একদম 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 আমি বোঝাবো। দশা ও গোচর এটা একটু জটিল, কিন্তু আমি সহজ করেই বোঝাবো। এই দুটো বিষয় না বুঝলে জ্যোতিষীর অর্ধেক বোঝাই যায় না। দশা হলো জীবনের সময়কাল। প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট মহাদশা আছে, বুঝলে? এবং প্রতিটি মহাদশার মধ্যে 9টি অন্তর্দশা আছে। ব্যবসায় সবচেয়ে বিপজ্জনক সময়কাল হলো শনির মহাদশায় রাহুর অন্তর্দশা। শনির মহাদশায় যখন রাহুর অন্তর্দশা পড়ে, তখন এই সময় ব্যবসায় প্রতারণা, হঠাৎ ক্ষতি ও অংশীদার সমস্যা আসে। রাহুর মহাদশায় শনির অন্তর্দশা, এই সময় সরকারি বাধা, ট্যাক্স সমস্যা, কর্মী বিদ্রোহ আসে। কেতুর মহাদশায় শনির অন্তর্দশা, এই সময় ব্যবসায় আচমকা বড় ক্ষতি হয়। মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা, এই সময় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, আইনি সমস্যা আসে। গোচর হলো কি জানো? গোচর হলো বর্তমান গ্রহের অবস্থান। হুম। শনি যখন আপনার রাশি থেকে চতুর্থ স্থানে আসে, ব্যবসার স্থায়িত্ব নষ্ট হয়। শনি যখন সপ্তম স্থানে আসে, ব্যবসায়িক অংশীদারত্ব বা অংশীদারিত্বের সমস্যা আসে। শনি যখন দশম স্থানে আসে, ব্যবসার সামাজিক মর্যাদা কমে, সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা। রাহু কেতুর অক্ষ যখন দ্বিতীয়, অষ্টম বা সপ্তম লগ্নে পড়ে, ব্যবসায় বড় পরিবর্তন আসে, ভালো বা খারাপ উভয় হতে পারে। বৃহস্পতি যখন দ্বাদশ ভাবে আসে, ব্যবসায় অকারণ খরচা বাড়ে, আয় কমে। দশা ও গোচর যখন একসাথে খারাপ হয়, যদি শনির মহাদশা চলছে এবং গোচরে শনি 7.5-র মধ্যে, তখন ব্যবসায় সবচেয়ে কঠিন সময়। কিন্তু যদি একই সময়ে বৃহস্পতি গোচরের লগ্নে বা পঞ্চমে থাকে, কি একই সময় বৃহস্পতি গোচরের লগ্নে বা পঞ্চমে থাকে, তাহলে ক্ষতি অনেক কমে যায়। এই জটিল হিসাবটা একজন অভিজ্ঞ জ্যোতিষী সঠিকভাবে বলতে পারেন। তাই কুষ্টি নিয়ে আসুন, জানুন কখন আপনার ব্যবসার শুভ সময় আসছে, তাই তো নাকি? একদমই তাই। এবং শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হুম। সরাসরি চলে আসুন।
আরেকটি প্রশ্ন আমার মাথায় এসছে যে রাশি অনুযায়ী ব্যবসার পার্থক্য কি আসতে পারে? কোন রাশির মানুষ কোন ব্যবসায় বেশি সফল হবেন? এটা দারুণ কোশ্চেন করেছো গো, দারুণ কোশ্চেন। অনেক নলেজেবল কোশ্চেন, এটা অনেক জ্ঞানের কোশ্চেন। এটা অবশ্যই আসে এবং এটা জানাটা অত্যন্ত জরুরি, কারণ অনেকে নিজের রাশির বিপরীত ব্যবসা করেন, তাতেই বারবার ক্ষতি হয়। যেমন ধরো মেষ রাশি মঙ্গলের রাশি, এরা সাহসী ও উদ্যমী, নতুন শুরু করতে ভালোবাসেন। সফল ব্যবসা, লোহা, যন্ত্রপাতি নির্মাণ বা খেলাধুলো, সামরিক সরঞ্জাম, মশলার ব্যবসা, এগুলি করতে পারে। হুম। সাবধান থাকুন অংশীদারিত্বে। মেষ রাশির মানুষ একা ব্যবসায় বেশি সফল, পার্টনারে নয়। বৃষ রাশি শুক্রের রাশি, এরা ধৈর্যশীল ও দীর্ঘমেয়াদী চিন্তাবিদ, বুঝলে? এদের সফল ব্যবসা কি জানো? জমি, বাড়ি, সোনা, রূপা, বিলাসদ্রব্য, সঙ্গীত, খাদ্য ব্যবসা, ব্যাংকিং। আর সাবধানে থাকতে হবে, শনির সাড়ে সাতিতে নতুন বিনিয়োগ করবেন না। এবার বলি মিথুন রাশি, বুধের রাশি, এরা বুদ্ধিমান, দ্রুত চিন্তাবিদ, যোগাযোগ দক্ষ, সফল ব্যবসা, মিডিয়া, প্রকাশনা, আইটি, ভ্রমণ, শিক্ষা, দালালি ব্যবসা করতে পারে। আর কি সাবধানে থাকবে? একসাথে অনেক ব্যবসায় হাত দেবেন না, মনোযোগ ভাগ হলে ক্ষতি হয়। এবার যদি যাই আমি কর্কট রাশিতে, চন্দ্রের রাশি, এরা সংবেদনশীল ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয়। সফল ব্যবসা, রেস্তোরাঁ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নার্সারি, ডেয়ারি, পর্যটন। আর সাবধানে থাকতে হবে, চাঁদের প্রভাবে আবেগী সিদ্ধান্ত নেবেন না, মানে চন্দ্রের প্রভাবে আবেগী সিদ্ধান্ত নেবেন। এবার যদি সিংহ রাশি, সূর্যের রাশি, এরা নেতৃত্ব দানকারী ও আত্মবিশ্বাসী। এদের সফল ব্যবসা হলো বিনোদন, রাজনৈতিক পরামর্শ, সোনার গহনা, সরকারি ঠিকাদারি। কি সাবধানে থাকবে? অহংকার ব্যবসায় ক্ষতি আনে। অংশীদারকে সম্মান দিন, আপনার পার্টনারকে সম্মান দিন। কন্যা রাশি, বুধের রাশি, এরা বিশেষণী ও বিস্তারিত মনোযোগী, বিশ্লেষণী এরা। এদের সফল ব্যবসা হলো স্বাস্থ্যসেবা, ফার্মেসি, লেখালেখি, অ্যাকাউন্টিং, কৃষি। সাবধান থাকতে হবে যে কি অতিরিক্ত সূক্ষ্মতায় সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। তুলা রাশি, শুক্রের রাশি, এরা ভারসাম্য প্রিয় ও সৌন্দর্যবোধ সম্পন্ন। এদের সফল ব্যবসা হলো ফ্যাশন, ডিজাইন, আইন, কূটনীতি, বিলাসদ্রব্য, পারফিউম। মানে সাবধানে থাকতে হবে কিসে? রাহুর দশায় অংশীদারিত্বে সাবধান। বৃশ্চিক রাশি, মঙ্গল ও কেতুর রাশি, জানো মঙ্গল ও কেতুর রাশি বৃশ্চিক রাশি, এরা গবেষক ও রহস্যময়। সফল ব্যবসা, ওষুধ, গোয়েন্দা পরামর্শ, মাইনিং, তেল, রাসায়নিক। এদের সাবধানে থাকতে হবে, মঙ্গলের দোষে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি। বীমা করুন এখনই করতে হবে আপনাকে, বীমা না করলে সমস্যা আছে। ধনু রাশি, বৃহস্পতির রাশি, এরা দার্শনিক ও উচ্চাবিলাসী। সফল ব্যবসা, শিক্ষা, পর্যটন, আইন, ধর্মীয় পণ্য, বিদেশি ব্যবসা। সাবধানে থাকতে হবে কিসে? অতিরিক্ত আশাবাদী হয়ে বিনিয়োগ করবেন না। মকর রাশি, শনির রাশি, এরা পরিশ্রমী ও সুশৃঙ্খল। সফল ব্যবসা কি জানেন? নির্মাণ, প্রকৌশল, লোহা, কৃষি, সরকারি ঠিকাদারি। সাবধান থাকতে হবে কিসে? শনির সাড়ে সাতিতে নতুন উদ্যোগ নেবেন না। এবার যে কুম্ভ রাশি, শনি ও রাহুর রাশি, এরা উদ্ভাবনী ও প্রযুক্তি প্রেমী। সফল ব্যবসা, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিমান, সমাজসেবামূলক উদ্যোগ। কি সাবধানে থাকতে হবে? রাহুর প্রভাবে ভুল মানুষকে বিশ্বাস করবেন না। এবার যে রাশিতে যাবো সেটা জানো তো কি রাশি? মীন মীন রাশি। রাশি, বৃহস্পতি ও কেতুর রাশি এটা। এরা কল্পনাপ্রবণ ও আধ্যাত্মিক। সফল ব্যবসা, শিল্পকলা, মৎস্য, সমুদ্র সম্পদ, ওষুধ, আধ্যাত্মিক পণ্য। কি সাবধানে থাকতে হবে? কেতুর দোষে টাকা ধরে রাখতে পারবেন না। সঞ্চয়ের বিশেষ ব্যবস্থা করতে হবে, আপনাকে এখনই করতে হবে। খুব ভালো কথা বলেছেন। আমার মাথায় আরেকটি প্রশ্ন যেটা আমার মনে হয় করা উচিত।
আচ্ছা, এখন বাস্তুশাস্ত্রের কথায় যদি আসি আমরা, তাহলে ব্যবসা স্থানে বাস্তুদোষ থাকলে কি সত্যি ক্ষতি হয়? এবং অনেকেরই থাকে। তো সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো যে বাস্তুদোষ আছে কিনা? বাহ! খুব দারুণ একটা কথা। এটা তোমার কথা একদম ঠিক হয়। এটা হয়। এটা হবেই, অবশ্যই হবে। এবং অনেক ক্ষেত্রে বাস্তুদোষই ব্যবসার ক্ষতির প্রধান কারণ। আমি অনেক দোকান ও অফিস দেখেছি যেখানে কুষ্টি ভালো, মানুষ পরিশ্রমী কিন্তু ব্যবসা হচ্ছে না, কারণ বাস্তু ঠিক নেই। কিভাবে বুঝবেন বাস্তুদোষ আছে? তাহলে শোনা যাক। যদি দোকান বা অফিসে একটানা নেতিবাচক শক্তি অনুভব করেন, কর্মীরা বারবার অসুস্থ হচ্ছেন, দোকানে লোক আসছে কিন্তু কেনাকাটা করছে না, অংশীদারদের মধ্যে বারবার ঝগড়া হচ্ছে, দোকানের জিনিসপত্র বারবার হারাচ্ছে বা নষ্ট হচ্ছে, আগের মালিকও এই একই সমস্যায় ভুগেছেন, দোকানে ঢুকলেই অস্বস্তি লাগে, এই লক্ষণগুলোর যে কোনো একটা থাকলে বাস্তু দোষ থাকবেই বা থাকার আশঙ্কা আছে। ব্যবসার স্থানে বাস্তু বিশ্লেষণ ৮টি দিকের প্রতিটি ব্যবসার একটি দিককে প্রভাবিত করে, বুঝলে? উত্তর দিক কুবেরের দিক, এই দিক সম্পদ ও আয়ের দিক। উত্তর দিক বন্ধ বা ভারী জিনিসে ঢাকা থাকলে আয় কমে। উত্তর দিক খোলা ও পরিষ্কার রাখুন। উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ ঈশ্বরের শক্তির দিক, এই কোণে নোংরা ভারী জিনিস বা টয়লেট থাকলে ব্যবসায় ভীষণ ক্ষতি হয়। এটাই সবচেয়ে বড় বাস্তু দোষ। পূর্ব দিক সূর্যের দিক, দোকানের মূল দরজা পূর্ব বা উত্তরে হলে সর্বোত্তম আয় ভালো হয়। দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ, এই দিকে বৈদ্যুতিক সরঞ্জাম রাখুন। এই দিকে টাকার বাস্ক রাখলে অগ্নি সম্পর্কিত ক্ষতি আসে, বুঝলে? এবার যাই দক্ষিণ দিকে, এই দিকে মূল দরজা থাকলে ব্যবসায় ক্ষতি বাড়বে বাড়বে বাড়বে। দক্ষিণ দিকে ভারী দেওয়াল বা সিঁড়ি রাখুন। দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণ মূল মালিকের বসার স্থান, এই দিকে হওয়া উচিত, তাহলে তার নিয়ন্ত্রণ শক্তি বাড়ে। পশ্চিম দিক শনির দিক, এই দিকে গুদামঘর বা ভারী মালামাল রাখুন। উত্তর পশ্চিম কোণ অর্থাৎ বায়ু কোণ, এই দিকে বিক্রয় কর্মীদের বসান। এই দিক বায়ু ও গতির দিক, বিক্রি বাড়ে বাড়বে বাড়বে। এবার যাবো পরের প্রশ্নে, যেটা আমার মাথায় আসছে। আচ্ছা, দোকান বা অফিসে মালিকের যে বসার জায়গা থাকে, সেটা কোথায় হওয়া উচিত? এক এবং টাকার যে বক্স থাকে বা যেখানে আমরা ক্যাশ রাখি, মানে ক্যাশ বাক্স যেটাকে বলে, সেটা আমরা কোথায় রাখবো? বাহ, খুব ভালো ভালো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই ভুলটা করে, জানো তো? মালিকের বসার জায়গা, মালিক বা প্রধান ব্যক্তি সবসময় দক্ষিণ পশ্চিম দিকে বসুন। দক্ষিণ পশ্চিম দিকটা খুব ভালো বসতে হবে। বসার সময় মুখটা হবে পূর্ব বা উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে মুখ করে বসবেন না, এটা যমের দিক, সিদ্ধান্ত ভুল হয়। পশ্চিম দিকে মুখ করে বসলে শনির প্রভাব বাড়ে, কাজ ধীর হয়। মালিকের পেছনে একটি শক্ত দেওয়াল থাকুক। খোলা জায়গা থাকলে পিছন থেকে শত্রুর আঘাত আসে। মালিকের টেবিলের ডান দিকে ফোন রাখুন, বাম দিকে কম্পিউটার। টাকার বাস্ক বা ক্যাশের স্থান, ক্যাশ বাস্ক সবসময় উত্তর দিকে রাখুন, এটা কুবেরের দিক। এই দিকে ক্যাশ রাখলে আয় বাড়ে। আর ক্যাশ বাস্কের মুখ উত্তর বা পূর্ব দিকে খুলবে। দক্ষিণ দিকে কখনো ক্যাশ রাখবেন না, টাকা দ্রুত খরচা হয়ে যাবে। ক্যাশ বাস্কের ভেতরে একটি লাল কাপড়ে সামান্য হলুদ ও কিছু সুপারি রাখুন, এটা লক্ষ্মীর প্রতীক।
ক্যাশ বাস্কের উপরে মা লক্ষ্মীর ছোট ছবি রাখুন। দোকানের প্রবেশদ্বার মূল দরজা পূর্ব বা উত্তরে হলে সর্বোত্তম। দোকানে ঢোকার সময় দুই পাশে সবুজ গাছ রাখুন। দরজায় একটি মঙ্গল ঘট বা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। প্রতিদিন সকালে দোকান খোলার আগে দরজার দুই পাশে গঙ্গা জল ছিটিয়ে দিন। গোডাউন বা গুদামঘর পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে রাখুন। উত্তর বা উত্তর পূর্বে কখনো ভারী মাল রাখবেন না। গুদামে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে, এটা মাথায় রাখবেন। খুব ভালো কথা বলেছেন এবং এগুলো ফলো করলে কিন্তু জীবনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, পরের আমার যেটা মনে হয় প্রশ্ন যে আপনার অভিজ্ঞতা তো অনেক বছরের। তো আপনার অভিজ্ঞতায় এমন কোনো ঘটনা আছে যেখানে বাস্তু বা জ্যোতিষ পরামর্শে ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে? আছে গো, আছে, অনেক আছে। তার মধ্যে দুটো বলবো, হ্যাঁ? বছর ৫ আগে একজন ব্যবসায়ী এলেন। বয়স কত জানো? ৫২। কাপড়ের দোকান, ২০ বছরের পুরনো দোকান, কিন্তু গত ৩ বছর ধরে ক্রমাগত ক্ষতি। আগে ভালো চলতো, কিন্তু দোকান বড় করার পর থেকে সমস্যা শুরু। আমি কোষ্ঠীটা দেখলাম, শনির ৭.৫ চলছে, রাহু সপ্তম ভাবে। তারপর দোকান দেখতে গেলাম, দেখলাম দোকান বড় করতে গিয়ে উত্তর পূর্ব কোণে টয়লেট বানানো হয়েছে। ঈশান কোণে টয়লেট, এটাই সবচেয়ে বড় বাস্তুদোষ। বললাম টয়লেটটা সরান। তিনি বললেন কিন্তু ভাঙতে অনেক খরচ। আমি বললাম ক্ষতি আরো বেশি হবে। তিনি সাহস করে টয়লেট সরালেন। সেই জায়গায় একটি পুজোর কোণ তৈরি করলেন। ৬ মাস পরে তিনি এলেন হাসি মুখে, আমায় বললেন, শাস্ত্রীজি, দোকান আবার আগের মতো চলছে, শুধু একটা টয়লেট সরিয়ে ২০ বছরের ব্যবসা ফিরে পেলেন। দ্বিতীয় গল্পতে আসি। ২ বছর আগে একজন তরুণ উদ্যোক্তা এলেন, বয়স ৩০, অনলাইন ব্যবসা শুরুতে ভালো চলছিল, হঠাৎ ধস। কোষ্ঠী দেখলাম, রাহুর দশায় কেতুর অন্তর্দশা, দশমেশ দ্বাদশে। অফিস দেখলাম, মালিক দক্ষিণ দিকে মুখ করে বসেন, পিছনে কাচের দরজা, ক্যাশ বাস্ক দক্ষিণে। বললাম বসার দিক বদলান, ক্যাশ বাস্ক উত্তরে নিয়ে যান, পেছনের কাঁচ সরান, সাথে কিছু জ্যোতিষীয় প্রতিকার দিলাম। ৩ মাস পরে ফোন এলো, শাস্ত্রীজি, ব্যবসা আবার উঠেছে। ছোট ছোট পরিবর্তন, বড় ফল আসে। শর্ত হলো সঠিক পরামর্শ নিতে হবে আপনাকেই। একদমই তাই, সঠিক পরামর্শ নিতে হবে। এবং পরের প্রশ্নটা আমার মাথায় আসছে, তন্ত্রের দৃষ্টিতে ব্যবসায় ক্ষতির কোনো কারণ আছে কি? অনেকে বলেন কেউ তন্ত্রমন্ত্র করে ব্যবসা নষ্ট করছে। এটা কি হতে পারে? এটা কি সত্যি? এই প্রশ্নটা অনেকের মনে আসে এবং আমি সৎভাবে উত্তর দেবো এর। যদি উত্তর দিই সৎভাবে, তাহলে বলবো হ্যাঁ, সৎভাবে যদি বলি, তান্ত্রিক বাধা বলে একটি বিষয় আছে, এটা সত্যি, কিন্তু সবার ব্যবসায় তান্ত্রিক বাধা নেই। তো অনেকে ভুলক্রমে মনে করেন তার ক্ষতি কেউ করছে, কিন্তু আসলে গ্রহদোষ বা বাস্তুদোষ। তান্ত্রিক বাধার লক্ষণ, দোকান খুললে অদ্ভুত গন্ধ পাবেন, গন্ধ আসে কিন্তু উৎস পাওয়া যায় না যে কি থেকে গন্ধটা আসলো। দোকানের দরজায় বা প্রবেশ পথে অদ্ভুত জিনিস পাওয়া যায়, লেবু, কালো সুতো, ছাই, পশুর হাড়। মালিক বারবার স্বপ্নে ভয় পাচ্ছেন। ব্যবসায় হঠাৎ সব ভালো চলছিল, কোনো কারণ ছাড়াই হঠাৎ সব নষ্ট হয়ে গেল। প্রতিযোগী হঠাৎ অস্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, কর্মীরা বারবার অসুস্থ হচ্ছেন বা ছেড়ে যাচ্ছেন। তান্ত্রিক বাধার সমাধান, প্রথমত একজন অভিজ্ঞ বিশেষজ্ঞর মাধ্যমে পরীক্ষা করুন। দোকানে নিয়মিত কর্পূর জ্বালান, কর্পূরের ধোঁয়া তান্ত্রিক নেতিবাচক শক্তি দূর করে। প্রতি অমাবস্যায় দোকানে গোমূত্র গঙ্গাজল ছিটিয়ে দিন। দোকানের মূল দরজায় লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। মা কালীর ছবি বা যন্ত্র দোকানে রাখুন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন।
দারুণ 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 ফল পাবে, তাই তো নাকি? একদমই তাই। আহ, আরেকটি প্রশ্ন যেটা আমার মাথায় আসছে সেটা হলো ব্যবসায় সাফল্যের জন্য কোন মন্ত্র জপ করবেন বা করা উচিত? এটা যদি সম্পূর্ণ বাংলায় বলেন আপনি। এখন আমি প্রতিটি গ্রহ ও দেবতার মন্ত্র বলবো, সম্পূর্ণ বাংলায় বলবো এবং কিভাবে করবেন সেটাও বলবো। আমি যদি বলি লক্ষ্মী মন্ত্র, ব্যবসা সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী হলেন সম্পদ ও ব্যবসার দেবী। তাকে সন্তুষ্ট রাখলে ব্যবসায় লক্ষ্মী আসে। মূল মন্ত্র হলো ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। প্রতি শুক্রবার সন্ধ্যায় সাদা পোশাক পরে 108 বার জপ করুন। সহজ বাংলায় প্রার্থনা করুন, মা লক্ষ্মী তুমি সম্পদের দেবী, আমার ব্যবসায় তোমার কৃপা দাও, আমার দোকানে তোমার পদচিহ্ন পড়ুক, আমার আয় বাড়ুক, আমার ক্ষতি দূর হোক। কুবের মন্ত্র, আয় ও সঞ্চয় বাড়াতে কুবের হলেন দেবতাদের ধনাধিপতি, তাকে ডাকলে সম্পদ আসে। মূল মন্ত্র ওং যক্ষায় কুবেরায় বৈশ্য বনায় ধনধান্য দ্বিপতেয় ধনধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় সাহা। প্রতি বৃহস্পতিবার উত্তর দিকে মুখ করে হলুদ পোশাক পরে 108 বার জপ করুন। সহজ বাংলায় প্রার্থনা করুন, হে কুবের দেব তুমি সকল ধনের রাজা, আমার ব্যবসায় ধন আসুক, আমার সঞ্চয় বাড়ুক, আমার দোকান থেকে লক্ষ্মী না যাক। গণেশ মন্ত্র, ব্যবসার বাধা দূর করতে গণেশ হলো বিঘ্ন হর্তা। যে কোনো কাজ শুরুর আগে গণেশকে স্মরণ করলে কাজ নির্বিঘ্নে হয়। এটা মন্ত্র বলবো, ওং গং গণপতে নমঃ, ওং গণানাং, ওং গণানাং তা গণপতিং হর মহে কবিং কবি নাপু পরমস্য বস্তাম জ্যেষ্ঠ রাজং ব্রহ্মাং ব্রহ্মস্পদ আয়ং শ্রীনং নুত্তি ভিংসিত সাধনম। প্রতিদিন সকালে দোকানে খোলার আগে 21 বার জপ করুন। সহজ বাংলায় প্রার্থনা করুন, হে গণপতি তুমি সব বাধার হর্তা, আমার ব্যবসার পথের সব বাধা দূর করো, নতুন সুযোগ খুলে দাও, শুভ সূচনা করো। শনি মন্ত্র, শনির দোষ থেকে মুক্তির জন্য মূল মন্ত্র ওং প্রাং প্রিং প্রং স সৈন্য সচরায় নামা। প্রতি শনিবার সকালে কালো বা নীল পোশাক পরে 108 বার জপ করুন। শনির দণ্ডক স্রোতের সারাংশ বাংলায় আমি তোমাদের যদি বলি, শুনবে? হে শনিদেব তুমি ন্যায়ের দেবতা, আমি আমার কর্মে সৎ ছিলাম, আমার পরিশ্রম যেন বৃথা না যায়, তোমার পরীক্ষায় পাশ করতে সাহায্য করো। বুধ মন্ত্র, ব্যবসায় বুদ্ধি ও যোগাযোগের জন্য ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নিতে বুধের শক্তি দরকার। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। প্রতি বুধবার সবুজ পোশাক পরে 108 বার জপ করুন। সহজ বাংলায় একটা প্রার্থনা বলুন, হে বুধদেব আমার ব্যবসায়িক বুদ্ধি তীক্ষ্ণ করো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও, প্রতারক থেকে রক্ষা করো। এটাই বলো। মঙ্গল মন্ত্র, ব্যবসার সাহস ও প্রতিযোগিতায় জয়ের জন্য মূল মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। প্রতি মঙ্গলবার লাল পোশাক পরে 108 বার জপ করো। সহজ বাংলায় প্রার্থনা করো, হে মঙ্গলদেব আমার ব্যবসায় সাহস দাও, প্রতিযোগীদের হারানোর শক্তি দাও, আমার দোকান থেকে অগ্নিভয় দূর করো। রাহু মন্ত্র, লুকোনো শত্রু ও প্রতারণা থেকে রক্ষার জন্য একটা মন্ত্র দিলাম, ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ। প্রতি শনিবার রাতে 108 বার জপ করো। সহজ বাংলায় একটা কথা বলি, হে রাহু আমার ব্যবসার পথের বিভ্রম দূর করো, লুকোনো শত্রু থেকে রক্ষা করো, প্রতারক অংশীদার থেকে বাঁচাও। বৃহস্পতির একটা মন্ত্র বলি, ব্যবসায় সৌভাগ্য আনতে ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরে 108 বার জপ করো। সহজ বাংলায় প্রার্থনা করো, হে গুরুদেব বৃহস্পতি তুমি সৌভাগ্যের দেবতা, আমার ব্যবসায় তোমার আশীর্বাদ দাও, সঠিক সুযোগ আসুক, সঠিক মানুষ আসুক। যাব পরের প্রশ্নে। এবার টোটকার কথা একটু জিজ্ঞেস করব, মানে টিপস রেমেডি আর কি। ব্যবসার সমস্যা কাটাতে ঘরোয়া টোটকা কি করা যেতে পারে? অবশ্যই বলবো, এই টোটকাগুলি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী। শুক্রবারের
লক্ষ্মী প্রতিকার: প্রতি শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ করার আগে ক্যাশ বাস্কের উপরে একটি সাদা মোমবাতি জ্বালান, পাশে একটি সাদা ফুল রাখুন, মনে মনে বলুন, মা লক্ষ্মী এই দোকানে থাকো, চলে যেও না। এই টোটকা দোকানে লক্ষ্মীর শক্তি ধরে রাখে। যদি আর একটা টোটকা করো, শনিবারের কালো তিল প্রতিকার: প্রতি শনিবার সকালে এক মুঠো কালো তিল নাও, দোকানের সামনে দিয়ে 7 বার ঘোরাও, তারপর সেই তিল কোনো চৌরাস্তায় ফেলে দিন। এই টোটকা শনির নেতিবাচক শক্তি দূর করে। লবণ ও সর্ষ তেলের রাতের প্রতিকার বলবো। সর্ষের তেলের প্রতি শনিবার রাতে দোকান বন্ধ করে পরে মেঝেতে সামান্য লবণ ছিটিয়ে দিন, পরের দিন সকালে ভালো করে মুছে ফেলুন। এই টোটকা দোকানের নেতিবাচক শক্তি শুষে নেয়। কর্পূরের ধোঁয়ার প্রতিকার বলি। প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধের আগে কর্পূর জ্বালান, সেই ধোঁয়া দোকানের প্রতি কোণে নিয়ে যান, বিশেষ করে উত্তর পূর্ব কোণে বেশি সময় রাখুন। কর্পূরের ধোঁয়া তান্ত্রিক ও নেতিবাচক শক্তি দূর করে। গঙ্গা জলের প্রতিকার বলবো। প্রতিদিন সকালে দোকান খোলার সময় মূল দরজায় গঙ্গা জল ছিটিয়ে দাও, দরজার ডান দিকে একটু হলুদ লাগাও, মনে মনে বলো, আজকের দিনটা শুভ হোক, ভালো ক্রেতা আসুক, ব্যবসা ভালো হোক। জাস্ট এটা করো। বুধবারের সবুজ প্রতিকার শুনবে। প্রতি বুধবার দোকানের ক্যাশ বাস্কে সামান্য সবুজ এলাচ রাখো, সবুজ মুগ ডাল কাউকে দান করো। বুধকে প্রসন্ন করলে ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। শ্রীযন্ত্রের প্রতিকার: দোকানে পূর্ব বা উত্তর দিকে একটি শ্রীযন্ত্র স্থাপন করুন, প্রতিদিন সকালে ফুল ও ধূপ দিন, শুক্রবার বিশেষভাবে পুজো করুন। শ্রীযন্ত্র ব্যবসায় লক্ষ্মীর আগমন নিশ্চিত করে। মঙ্গলবারের হনুমান প্রতিকার: প্রতি মঙ্গলবার দোকানের সামনে একটি ছোট্ট হনুমানজির মূর্তি বা ছবি রাখুন, লাল ফুল দিন, লাল সিঁদুর দিন, মনে মনে বলুন, হে বজরংবলী, আমার ব্যবসার সব বাধা দূর করো। হনুমান সব বাধা দূর করেন, ব্যবসায় শত্রু থেকে রক্ষা করেন। ক্যাশ বাস্কের বিশেষ প্রতিকারটা বলি। অবশ্যই। ক্যাশ বাস্কের ভেতরে একটি লাল কাপড়ে নির্মল একটা জিনিস আমি বলি। হলুদ করি 5টি, সামান্য হলুদ, একটি সুপারি, একটি লাল সুতো, প্রতি অমাবস্যা এগুলি বদলে নতুন দিন। এই প্রতিকার ক্যাশ বাস্কে লক্ষ্মীর শক্তি ধরে রাখে। নবগ্রহ দ্বীপ প্রতিকার: প্রতি রবিবার 9টি ছোট মাটির প্রদীপ নিন, প্রতি প্রদীপে আলাদা তেল দিন, কোনটায় ঘি, কোনটায় সর্ষের তেল, কোনটায় তিলের তেল, 9টি দিক বরাবর রাখুন, মনে মনে 9টি গ্রহের নাম নিন, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। প্রতিটি গ্রহের কাছে প্রার্থনা করুন, আমার ব্যবসায় শুভ হোক। এই টোটকা সব গ্রহকে একসাথে সন্তুষ্ট করে। খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। খুব ছোট টোটকা কিন্তু খুব কার্যকর আর কি। পরের প্রশ্ন আমার মাথায় আসছে, তন্ত্রের বিশেষ প্রতিকারগুলো একটু বলুন, যা ব্যবসায় বাধা দূর করতে সাহায্য করবে। তন্ত্রের প্রতিকারগুলি অত্যন্ত শক্তিশালী, কিন্তু সঠিকভাবে করতে হয়। প্রথম তান্ত্রিক প্রতিকার মহালক্ষ্মী হোম। অষ্টমী বা পূর্ণিমার বিশেষে হোম করুন। হোমের সামগ্রী যেমন ঘি, তিল, চাল, হলুদ, কমলা লেবু। মন্ত্র হবে ওং শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ স্বাহা, 108 বার আহুতি দিন। এই হোম ব্যবসায় লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত করে। দ্বিতীয় তান্ত্রিক প্রতিকার শনির তান্ত্রিক উপায়: প্রতি অমাবস্যায় পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, গাছটিকে 7 বার প্রদক্ষিণ করুন। প্রতিটি প্রদক্ষিণে বলুন, হে শনিদেব, তোমার ন্যায় বিচার মেনে নি, আমার ব্যবসায় কৃপা করো। লোহার কিছু একটা গাছের নিচে রাখুন, পরের দিন কাউকে দান করুন। রাহু শান্তির উপায় বলবো। শনিবার রাতে অন্ধকারে একটি নীল বা কালো মোমবাতি জ্বালান, মোমবাতির শিখায় তাকিয়ে মনে মনে বলুন, আমার ব্যবসার পথের সব অদৃশ্য বাধা দূর হোক। মোমবাতি পুড়ে শেষ হতে দিন, মোমের অবশিষ্ট অংশ পরের দিন বাড়ির বাইরে ফেলে দিন। এটা আপনাকে দারুণ দারুণ
ফল দেবে। দোকানের মূল দরজার উপরে একটি নিম্নলিখিত একটা কথা বলবো আপনাকে, সেটা রাখবেন। একটি লাল কাপড়ে সামান্য হলুদ, কালো তিল, লবঙ্গ একটি রুদ্রাক্ষ রাখুন। এটা বাঁধুন লাল সুতোয়, দোকানে ঢোকার দরজার উপরে ঝুলিয়ে দিন। প্রতি 6 মাসে বদলে নতুন করুন। এই কবচ দোকানে তান্ত্রিক নেতিবাচক শক্তি আসতে দেয় না। এটা যেটা আমি তোমাদের বললাম সেটা ঠিক মতো করো, দারুণ 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 ফল পাবে। এবং চেষ্টা করবে প্রতিদিন ফুল ধূপ দিন। এই যন্ত্র সব গ্রহের শক্তি সুষম করবে। সত্যি খুব ভালো লাগলো। আজকে অনেকগুলো টোটকা, টিপস, রেমেডি অনেক কিছু জানতে পারলাম ব্যবসার সম্বন্ধে, এবং অনেক দর্শক বন্ধু যারা ব্যবসা করেন তারা কিন্তু অনেক এরকম তথ্য জানতে পারলো, অনেক রহস্য উন্মোচিত হলো। কিন্তু সময়ের সাথে সাথে সবাইকে চলতে হয়। আমাদের সময় একদম শেষের দিকে, এবং শেষে যাওয়ার আগে কয়েকটি কথা যদি একটা আপনি বলেন। কথাই বলবো, দেখো সময়ের সাথে সাথে আমাদের চলতে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু করার থাকে, কিন্তু আমরা বলতে পারি না, সময় খুব কম। তাই যাওয়ার সময় একটা কথাই বলবো, যত ধরনের ব্যবসা করো না কেন, তোমাদের ব্যবসার প্রোগ্রেস করানোর দায়িত্ব আমার, জয়দেব শাস্ত্রী। তাই দেরি না করে কন্ট্যাক্ট করো, এবং যেভাবে হোক যে কোনো মাধ্যমে কন্ট্যাক্ট করো। আমি আছি তোমাদের সাথে, থাকবো, ছিলাম, সারা জীবন আছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।